সরকারের চেষ্টা ও নীতির ধারাবাহিকতা থাকলে মূল্যস্ফীতি 4 থেকে 5% নামিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এসএমই নারী উদ্যোক্তা সমাবেশে একথা জানান তিনি। বলেন, ঋণ নিতে গিয়ে এখনও নারীরা নানা প্রতিবন্ধকতায় পড়েন। নারীদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো প্রয়োজন বলেও মন্তব্য করেছেন গভর্নর। 2010 সালে মাত্র 4 জন সহযোগী নিয়ে ক্ষুদ্র ব্যবসা শুরু করেন শায়লা আকন্দ। ঘরোয়া পরিবেশে বিভিন্ন খাবার তৈরি করে অনলাইনে অর্ডারের মাধ্যমে সরবরাহ করতেন গ্রাহকদের। সে সময় ব্যাংক থেকে ঋণ পেতে অনেক ঝামেলা পোহাতে হয় তার। আমরা ব্যবসা যখন শুরু করেছিলাম আসলে ব্যাংক প্রথমে আসলে আমাদেরকে সেইভাবে অনেক সময় সহায়তা করে নেই, কিন্তু আমি যখন চ্যালেঞ্জ করেছি না আসলে আমাকে যদি আপনারা সাপোর্ট দেন আমাদের তাহলে অবশ্যই আমরা কাজটা সুন্দরভাবে এগোতে পারবো। শায়লার মতো অনেক নারী উদ্যোক্তা বিভিন্ন প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যবসা করছেন এখন। তবে ব্যাংক থেকে ঋণ পেতে এবং পণ্য রপ্তানিতে নীতি সহায়তা আরও সহজ করার আহ্বান তাদের। একজন নারী যখন লোনের জন্য অ্যাপ্লাই করে তার কিন্তু অনেক ধকল পোহাতে হয়। তা আমরা এসএমই আমরা কয়জন পারি আপনার ফ্যাক্টরি লাইসেন্স বা কমপ্লায়েন্সের আন্ডারে করতে, এটা কখনোই পসিবল না। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে 4 দিনের এসএমই নারী উদ্যোক্তা সমাবেশে এসে এসব কথা জানান তারা। বৃহস্পতিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, নারীদের ব্যাংক ব্যবস্থাপনা, আর্থিক জ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে সচেতন হতে হবে। ফাইন্যান্সিয়াল নলেজটা একটা বিজনেস চালানোর জন্য যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের দরকার হয়, যে ধরনের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টের দরকার হয়, এগুলো সম্পর্কে জানা, বোঝা এবং কার্যকরভাবে সেটাকে প্রয়োগ করা, এটা একটা বড় চ্যালেঞ্জ। এ সময় মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ সঠিক অবস্থানে আছে উল্লেখ করে তিনি বলেন, ধীরে ধীরে তা কমবে, তবে সময় লাগবে। আমরা যদি একদিকে টাকা ছাপাই, আরেকদিকে বলি যে ইনফ্লেশন কমবে, তা তো হবে না। আমাকে উই হ্যাভ টু মেক এ হার্ড চয়েস, অ্যান্ড সেই জায়গাটাতে আমরা কাজ করছি। একটু সময় লাগছে, কিন্তু কনসিস্টেন্সি রাখি পলিসিতে। 5%, 4% ইনফ্লেশন নামিয়ে নেওয়া, নাথিং ইম্পসিবল। আর্থিক খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে আন্তর্জাতিক মানসম্পন্ন ফাইন্যান্স সিস্টেম করার কথাও জানান গভর্নর। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশের সঙ্গে দেশের লেনদেন ভারসাম্য উন্নতির ধারা অব্যাহত রয়েছে। রেমিট্যান্স ও রপ্তানি পরিস্থিতি ভালো থাকায় চলতি হিসাবে ঘাটতি এখন অনেক কম। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবছরের 9 মাসে ঘাটতি $1,543 কোটি। গত অর্থবছরের এ সময় হিসাবে ঘাটতি ছিল $440 কোটি। সে হিসেবে ঘাটতি কমেছে $66 কোটি। সার্বিক লেনদেনেও ঘাটতি অনেক কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের মার্চ ভিত্তিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ সময়ে রপ্তানি হয়েছে $3,387 কোটি। আগের অর্থবছরের চেয়ে রপ্তানি বেড়েছে $293 কোটি বা 9.45%। আমদানি বেড়েছে $260 কোটি বা 5.57%। সংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থবছরে ডলার সংকট নেই, তাই আমদানি আগামীতে আরও বাড়বে। গণশুনানি ছাড়া সরকারি এলপি গ্যাসের দাম বাড়িয়ে বিইআরসি আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। এজন্য কমিশনের পদত্যাগের দাবি করেছে সংস্থাটি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম। পাশাপাশি জ্বালানির সুশাসন নিশ্চিতে সরকারের প্রতি আহ্বানও জানায় ক্যাব। জ্বালানি খাতে শৃঙ্খলা নিশ্চিতে আলোচনা সভার আয়োজন করে ক্যাব। আলোচনায় উঠে আসে পতিত আওয়ামী লীগ সরকারের লুটপাট ও ভবিষ্যৎ করণীয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে জ্বালানি খাতে সবচেয়ে বেশি লুটপাট হয়। প্রয়োজন না হলেও গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বারবার, যার কুফল এখন বয়ে বেড়াতে হচ্ছে জনগণকে। বিদ্যুতের অবকাঠামোর অগ্রগতি হলেও দুর্নীতির সমস্যা এখনও রয়ে গেছে। 155টা আপনার কুইক রেন্টাল পাওয়ার ব্যবস্থা করা হলো, সেখানে কোনো টেন্ডার হলো না, এবং এর মধ্য দিয়ে এই যে ক্যাপাসিটি চার্জের নামে কিভাবে টাকা লুটপাট হয়ে যায়। জ্বালানি খাতে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, সেই জিনিসগুলোই কিন্তু কোনো কমিশন এই সরকার করে না। আমরা এখান থেকে আশা করব
ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেন, গণশুনানির মাধ্যমে এলপি গ্যাসের দাম নির্ধারণে হাইকোর্টের আদেশ থাকলেও বিইআরসি তা মানছে না। আইন লঙ্ঘন ও আদালত অবমাননার জন্য বর্তমান কমিশনকে অপসারণ করতে হবে। তা না হলে বিইআরসির বিরুদ্ধে আদালতে যাবে ক্যাব। সরকার যেভাবে এই সেক্টর চালাচ্ছে, এখনও আগের সরকারের ধারাবাহিকতা রক্ষা করছে, সেটা যে ঠিক না, এটা প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমি মনে করি যে সরকার যে ইচ্ছা করে করছে তা আমার কাছে মনে হয় না, কারণ এই সরকারের কোনো স্বার্থ সংঘাত থাকার কথা না, যুক্ত হওয়ার কথা। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সেবা খাতে রূপান্তরের দাবিও জানায় ক্যাব। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত পাকিস্তান উত্তেজনার ধাক্কায় বড় ধসের পরদিনই ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ার বাজার। বৃহস্পতিবার শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক বেড়েছে প্রায় 100 পয়েন্ট, দর বেড়েছে 95.5 প্রতিষ্ঠানের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 113 পয়েন্ট। প্রতিবেশী দেশের সংঘাতকে কেন্দ্র করে অস্বাভাবিক দরপতন হয়েছিল দেশের পুঁজিবাজারে। 5 বছরের মধ্যে সর্বোচ্চ পতন হয় ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচকের। তবে সেই ধাক্কা কিছুটা সামলে উঠেছে বাজার। বৃহস্পতিবার সকাল থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে পুঁজিবাজার। প্রথম আধা ঘন্টায় প্রধান সূচক বাড়ে 80 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূচকের অবস্থা। দিন শেষে ডিএসইএক্স সূচক 99.85 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4902 পয়েন্টে। তবে আগের দিনের চেয়ে কমেছে লেনদেন। আজ মোট লেনদেন হয় 366 কোটি 6 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 150 কোটি 40 লাখ টাকা। হাত বদলে অংশ নেওয়া 394টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে 95.5% প্রতিষ্ঠানেরই আজ দর বেড়েছে। কমেছে মাত্র 10টি প্রতিষ্ঠানের শেয়ারের। বেড়েছে 377টির এবং অপরিবর্তিত আছে 60টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বিচ হ্যাচারি, দ্বিতীয় এনআরবি ব্যাংক, তৃতীয় অবস্থানে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, দ্বিতীয় ফার কেমিক্যাল, তৃতীয় অবস্থানে খুলনা পাওয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 113.68 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 13,703 পয়েন্টে। লেনদেন 21 কোটি 61 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এলপি গ্যাসের পরিবহন, মজুত ও বিক্রিতে অবৈধ ক্রস ফিলিং বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। ঝুঁকিপূর্ণ এ কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলার আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। তবে এই অবৈধ ব্যবসা বন্ধের জন্য সরকারের নজরদারি আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। এলপিজি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ও বিস্ফোরণে প্রাণনাশ, এমনকি গোটা পরিবার নিশ্চিহ্ন হওয়ার মতো দুর্ঘটনা এখন হরহামেশাই ঘটছে। নিয়ম অনুযায়ী এলপিজি সিলিন্ডার ভরার জন্য উপযুক্ত অবকাঠামো ছাড়াও বিস্ফোরক অধিদপ্তর সহ বেশ কিছু সংস্থার লাইসেন্স এবং নির্দিষ্ট কিছু শর্ত মানা বাধ্যতামূলক। কিন্তু নাম সর্বস্ব কিছু প্রতিষ্ঠান সেটা না করে মূল অপারেটর থেকে বড় সিলিন্ডার কিংবা ট্যাঙ্কে এলপিজি কিনে নিজেরাই গোপনে ছোট বড় সিলিন্ডারে ভরছে অবৈধভাবে, যা ক্রস ফিলিং নামে পরিচিত। এভাবে এলপিজির অবৈধ ক্রস ফিলিং এখন অসহনীয় মাত্রায় চলে গেছে। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনাও, বলছেন ব্যবসায়ীরা। এই ছত্রছায়া থেকে যদি এখান থেকে না বেরোনো যায় তাহলে কিন্তু সরকার ট্যাক্স পাবেন না, সরকার এক্সচেকারে টাকা জমা হবে না। প্লাস একটা সবচেয়ে বড় ভয়াবহ জিনিসটা, সেটা যদি কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু এটা মানে সেই অঞ্চলে একটা বড় বিপদ ডেকে আনবে। আর ঝুঁকিপূর্ণ এই ব্যবসা বন্ধের জন্য সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ গবেষকদের। এনজিও সেক্টরকে ব্যবহার করে এই জিনিসগুলোর ক্ষেত্রে যে অবৈধ যে সমস্ত কার্যক্রম রয়েছে, যেমন সিএনজি স্টেশন থেকে ভর্তি করা, কেটে বিক্রি করা, এই ধরনের জায়গাগুলো পরিপালনের জন্য সচেতনতা বৃদ্ধি এবং একই সাথে পরিপালনের জায়গাগুলোতে সার্ভিস ডেলিভারি বা এগুলো মনিটরিং এজেন্সি কিছু সৃষ্টি করে এই জিনিসগুলোর ক্ষেত্রে সচেতনতা এবং কার্যক্রমের উন্নতি করা দরকার। খাত বিশেষজ্ঞরা জানান, ক্রস ফিলিং ও গ্যাস চুরির মাধ্যমে ক্রেতা ঠকানোর পাশাপাশি হাতছাড়া হচ্ছে সরকারি আয়। এই নিয়ে এলপিজি অপারেটরদের পক্ষ থেকে গত ফেব্রুয়ারিতে লিখিত অভিযোগ দেওয়ার পর নড়েচড়ে বসে সরকার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে সিলিন্ডার গ্যাস মজুত ও বিক্রি হচ্ছে নিয়ম নীতির তোয়াক্কা না করেই।
বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না অগ্নি নির্বাপন সহ কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা, নেওয়া হয় না সিলিন্ডার গ্যাস বিক্রির অনুমোদনও। হাটে বাজারে পাড়া মহল্লায় প্রকাশ্যেই চলছে ঝুঁকিপূর্ণ এমন বেচাকেনা। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে এমন কয়েক শতাধিক গোডাউন রয়েছে যেখান থেকে পাড়া মহল্লার বিভিন্ন দোকানে এলপি গ্যাস সিলিন্ডার পাইকারিতে বিক্রি করা হয়, পরে খুচরা দোকান থেকে কেনেন ভোক্তারা। তবে সিলিন্ডার মজুতে রাখা হয়নি কোনো নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া ক্রেতা বিক্রেতারা সিলিন্ডারের মান সম্পর্কেও সচেতন নন। গ্যাসের বোতল আমরা রাখি ঝুঁকিপূর্ণ কিনা কোম্পানি তো ওই সম্বন্ধে কোনো কিছু আমাদেরকে বলেও না, কোনো কিছু গায়ে লেখাও নাই। এটা নতুন কিংবা পুরাতন দেখে আমরা এটা বুঝি যে পুরাতনটা হচ্ছে ঝুঁকিপূর্ণ বেশি, নতুনটা হচ্ছে ঝুঁকিপূর্ণ না। টাঙ্গাইলে চায়ের দোকান, মুদি দোকান, হার্ডওয়্যারের দোকান সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে সিলিন্ডার গ্যাস বিক্রি হলেও বেশিরভাগেরই নেই অনুমোদন। অনেক খুচরা বিক্রেতা এলপি গ্যাস ও পেট্রোল বিক্রির নিয়মকানুন জানেন না, অনেকে জানলেও ঝামেলার ভয়ে এড়িয়ে যান। কোম্পানির থেকে যদি কিছু করে দেয় তাহলে সে আমরা করতে পারবো, নাহলে আমরা করার কিছুই না, নাহলে বাদ দিয়ে দেন ব্যবসা। একই অবস্থা লালমনিরহাট, বগুড়া সহ দেশের বিভিন্ন এলাকায়। ফায়ার সার্ভিস বলছে ঝুঁকি এড়াতে গ্যাস প্রতিষ্ঠানের বিক্রয় বিতরণ বিভাগ, বিস্ফোরক পরিদপ্তর সহ বিভিন্ন সংস্থার তদারকি বাড়ানো উচিত। কঠোরভাবে এটাকে মনিটরিং করে না নিয়ে আসা যায় তাহলে হয়তো ভবিষ্যতে এখান থেকে আরও বেশি লোকজনের ঝুঁকির যে দিকটা এটা হয়তো বেড়ে যাবে। তবে অনুমোদনহীন সিলিন্ডার বিক্রি বন্ধে অভিযান চালানোর পাশাপাশি সচেতনতা বাড়াতে নিয়মিত কার্যক্রম চালানোর দাবি প্রশাসনের। ডিলারশিপ থেকে অন্য কোনো জায়গায় বিক্রি করার কোনো ধরনের বৈধ কোনো আইনগত সুযোগ নেই। এর বাইরে কাউকে বিক্রি করতে পেলে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং ভবিষ্যতে নিব। ঝুঁকি এড়াতে আইনের কঠোর প্রয়োগের দাবি সংশ্লিষ্টদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতির প্রধান অবদান ছিল খাদ্যের 42.71%। গড় মূল্যস্ফীতি বাড়ার ক্ষেত্রে বড় অবদান চালের। পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ জিডির বিশ্লেষণী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পেছনে দ্বিতীয় সর্বোচ্চ অবদান গৃহায়নের 13.09% এবং এর পরেই রয়েছে পোশাক ও জুতার 9.37%। গত কয়েক বছরে মূল্যস্ফীতি দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক উদ্বেগ হয়ে উঠেছে। গত অর্থ বছরে খাদ্যে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে 10.65% পৌঁছায়। তবে গত নভেম্বর থেকে শীতকালীন সবজি খাবারের প্রাপ্যতা বাড়ার কারণে মূল্যস্ফীতি পরিস্থিতি উন্নতি হতে শুরু করেছে। 12 মাসের মধ্যে প্রথমবারের মতো খাদ্য মূল্যস্ফীতি 2025 সালের ফেব্রুয়ারি থেকে মার্চে একক অঙ্কে নেমে আসে। ঈদুল আজহা উপলক্ষে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন বাজারে নিয়ে এসেছে আইওটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নতুন সিরিজের 7টি অত্যাধুনিক রেফ্রিজারেটর। দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের কর্পোরেট অফিসে মেগা লঞ্চিং 2025 নামে এসব নতুন পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় ওয়ালটন কর্মকর্তারা বলেন, উন্নত ইনভার্টার প্রযুক্তি, ডিজিটাল কন্ট্রোল ডিসপ্লে ও শক্তি সাশ্রয়ী কম্প্রেসার সহ অত্যাধুনিক ফিচারের রেফ্রিজারেটরগুলো গ্রাহকদের জন্য নতুন মাত্রা যোগ করবে। বলেন, গ্রাহকদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনায় রেখে আধুনিক প্রযুক্তি সম্পন্ন এসব নতুন পণ্য বাজারে আনা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ওয়ালটন ফ্রিজ বিভাগের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও জিয়াউল আলম, এএমডি নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। কর্মসংস্থান বাড়াতে স্বনামধন্য বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর ও বে টার্মিনাল প্রকল্প পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি বলেন, বিশ্ববিখ্যাত যেসব প্রতিষ্ঠান বন্দর পরিচালনা করছে তাদের নিয়ে আসা হচ্ছে বাংলাদেশে। লালদিয়া চরে কাজ করবে বিশ্ববিখ্যাত বন্দর অপারেটর নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান এপিএম টার্মিনাল। প্রতি বছর বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসে 6 থেকে 700 মিলিয়ন, সেখানে প্রতিষ্ঠানটি একাই বিনিয়োগ করবে $800 মিলিয়ন। এছাড়া বে টার্মিনালে বিনিয়োগে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পোর্ট অথরিটি পিএসএ। ভবিষ্যতে বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরিতে পরিণত করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। ওয়ার্ল্ডের যারা টপ
পোর্ট অপারেটর তাদেরকে আনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেহেতু আমাদের ল্যান্ড লিমিটেড, আমাদের ক্যাপাসিটি লিমিটেড, সেই লিমিটেড ক্যাপাসিটিকে যাতে আমরা বেস্ট ইউটিলাইজ করতে পারি। ফরিদপুর বিসিক শিল্পনগরীর 40টি প্রতিষ্ঠানের মধ্যে 33টি ডালের মিল। নানা অব্যবস্থাপনায় এসব কারখানা চলছে ধুকে ধুকে। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কর্মকর্তাদের দাবি, বন্ধ প্রতিষ্ঠানগুলোর প্লট হস্তান্তর না করায় নতুন উদ্যোক্তারা সুযোগ পাচ্ছে না। 38 বছরও শিল্পনগরীতে কাজের সুযোগ না হওয়ায় হতাশ স্থানীয়রা। 1987 সালে ফরিদপুরের কানাইপুরে 15 একর জমিতে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। এ, বি ও এস এই 3 ক্যাটাগরিতে 106 প্লট বরাদ্দ পায় 40টি প্রতিষ্ঠান, যার মধ্যে 33টি ডালের চাতাল ও মিল। তবে বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা, পানির সরবরাহ না থাকা সহ নানা কারণে বেশিরভাগ মিল চলছে ধুঁকে ধুঁকে। পাট ও পাটজাত পণ্য উৎপাদন প্রতিষ্ঠান এবং রাসায়নিক কারখানাটি বন্ধ দীর্ঘদিন ধরে। আমরা সার্ভিস চার্জ, ট্যাক্স, খাজনা, ভ্যাট সব কিছু দিতেছি, আমাদের 10 টাকাও এর উপকার হইতেছে। গার্মেন্টস ফ্যাক্টরি থাকলে হয়তো আমাদের কার্টনটা আর একটু ডেভেলপমেন্ট হইতো, আর একটু ভালো চলতো, আমাদের লোকও আর একটু বাড়তো। আমরা 10-12 জন লোক কাজ করতেছি, এখন কোনো রকম আর কি চলতেছে। শুরুতে 2000-এর বেশি কর্মসংস্থানের সুযোগ থাকলেও বর্তমানে 300 লোকেরও কাজের সুযোগ নেই চালু থাকা প্রতিষ্ঠানে। তাই কর্মসংস্থান সৃষ্টিতে মাঝারি ও ভারী কারখানা স্থাপনের দাবি স্থানীয়দের। উন্নত কোনো লক্ষণ নাই, এই খালি দেখা গেছে যে মিল ওই 2 মাস চলে আর 2 মাস বলে কোনো একটা নতুন মিল হইতেছে না। আমাদের এই ফরিদপুরের মধ্যে সবচাইতে বেশি শিল্প এলাকায় কানাইপুর, সেইখানেই গড়ে উঠছে বিসিক। আমরা এর কোনো সুফল কোনো জনগণের কাছে পৌঁছাইছে বলে আমার জানা নাই। শুরুতে ভালো উদ্যোক্তা না পাওয়ায় ডালের মিলের প্লট বরাদ্দ দেওয়া হয় জানিয়ে কর্মকর্তারা বলছেন, কেউ শর্ত না মানলে প্লট বাতিলের নোটিশ দেওয়া হচ্ছে। নতুন উদ্যোক্তাদের টানতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগও। কোনো বাতিল অবস্থায় কিছু প্লট আছে যেগুলো হচ্ছে তাদের কারখানা চালু না থাকার কারণে আমরা বন্ধ করে দিয়েছি, এবং সেগুলো আমরা নতুনভাবে নতুন যে উদ্যোক্তারা আসছে, যদি তারা আসে সম্ভাবনা উদ্যোগ থাকে তাদের মধ্যে আমরা এটা বরাদ্দ দেব। বর্তমানে শিল্পনগরীতে কয়েকটি ডালের মিল, 2টি কেমিক্যাল কারখানা এবং 1টি করে ফিশিং কোল্ড স্টোর, কাগজের কার্টন তৈরি কারখানা ও ময়দার মিল চালু রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হচ্ছে 122 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হচ্ছে 167 টাকা 71 পয়সায়। কমেছে ইউরোর দর, বিনিময় হচ্ছে 142 টাকা 34 পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে ভারতীয় রুপির, বিনিময় হচ্ছে 1 টাকা 40 পয়সায়। সৌদি রিয়ালের দর কমেছে, বিনিময় হচ্ছে 32 টাকা 68 পয়সায়। অপরিবর্তিত আছে আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হচ্ছে 33 টাকা 38 পয়সায়। কুয়েতি দিনারের দর কিছুটা কমেছে, বিনিময় হচ্ছে 399 টাকা 88 পয়সায়। কমেছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরও, বিনিময় হয়েছে 28 টাকা 75 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।